আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে জাফলং, কোথাও অধ্যাপক ইউনূস ঘোষিত ইতিহাস সেরা ভোটের আমেজ বলতে কিছুই পাওয়া যাচ্ছে না। আবার নিয়ন্ত্রিত নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সরকারের মিত্রদের মধ্যে চলছে নানা ধরনের টানাপোড়েন। অধ্যাপক ইউনূসের কার্যালয়ের চিন্তা হলো বাংলাদেশের মানুষের মধ্যে ভোট নিয়ে যে ইমেজ তৈরি হয়েছে তাতে গণভোটে না জয়যুক্ত হলে আম ছালার স্বপ্ন একসাথে শেষ হয়ে যায়। দেশের মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টিতে ব্যর্থ হওয়া এই নির্বাচন থেকে বিদেশিরাও মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে এর মধ্যে 26টি দেশ ও 60টি আন্তর্জাতিক সংস্থার মোট 83 জনকে প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরুদ্দিন চিঠি পাঠিয়েছেন। কিন্তু এর মধ্যে বেশিরভাগ প্রভাবশালী দেশ ও সংস্থা তাদের অনাগ্রহের কথা এরই মধ্যে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছে। জাতিসংঘ বলেছে বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই তাদের। গত 1 নভেম্বর বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিল আওয়ামী লীগ। জানা গেছে নির্বাচনে সব দল অংশ নিতে না পারায় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সরকার সমর্থক কিছু সংস্থা ও দেশ ছাড়া বেশিরভাগ বিদেশিরাই পর্যবেক্ষণে আসতে আগ্রহী নয়। এমন পরিস্থিতিতে বিদেশিদের আকৃষ্ট করতে নির্বাচন কমিশন দিয়েছে লোভনীয় অফার। বিদেশি পর্যবেক্ষকদের আবাসন বা অ্যাকোমোডেশন ও ফুড বা খাবারের যাবতীয় ব্যয়ভার বহন করার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে এর মধ্যে বিতর্কের ঝড় উঠেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের থাকা খাওয়ার খরচ বহনের নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে অপরিণামদর্শী, বৈষম্যমূলক এবং স্বার্থের দ্বন্দ্ব সৃষ্টিকারী বলছে। সবচেয়ে বড় কথা হলো আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা অনুযায়ী ইইউ বা কমনওয়েলথের মতো নামকরা সংস্থাগুলো কোনো দেশের টাকায় নির্বাচন পর্যবেক্ষণে যেতে পারে না। প্রশ্ন হলো নির্বাচন কমিশন আসলে দেশের টাকা দিয়ে কোন ভুঁইফোড় সংস্থাগুলোকে আনতে এমন ঘোষণা দিল? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। অধ্যাপক ইউনূসের শাসনামলের ধারাবাহিকতায় নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে কম বেশি প্রতিদিন দেশের কোথাও না কোথাও খুন খারাপি আর মব সন্ত্রাস চলছে। এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশন চিন্তিত অস্ত্র উদ্ধার আর সন্ত্রাস নিয়ে। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ অবশ্য দাবি করেছেন অবৈধ অস্ত্র উদ্ধারে 15 জানুয়ারি থেকে যৌথ বাহিনীর অভিযান আরও গতিশীল হবে। অবশ্য এমন কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত 16 মাস ধরে শোনা যাচ্ছে। এর মধ্যে সরকারি কিংস পার্টিগুলোর আশঙ্কা হলো লেভেল প্লেইং ফিল্ড নিয়ে তাদের অভিযোগ নির্বাচনের আগে একটি নির্দিষ্ট দলের প্রতি প্রশাসন এক ধরনের একতরফা পক্ষপাতিত্বের পরিচয় দিচ্ছে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখপাত্র দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 6 ডিসেম্বর নির্বাচন কমিশনে গিয়ে এমন অভিযোগের কথা শুনিয়ে এসেছেন। জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ও গণভোট সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে হবে কিনা তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন কিছুদিন আগে সরকারের কিচেন ক্যাবিনেটের সদস্য থাকা এই উপদেষ্টা। অন্যদিকে অন্তর্বর্তী সরকার চিন্তিত গণভোট নিয়ে। প্রচারণায় নেমেও মানুষের মধ্যে তেমন সাড়া ফেলতে না পারায় নতুন নতুন কর্মসূচি হাতে নিতে যাচ্ছে সরকার। এমন পরিস্থিতির মধ্যে জাতিসংঘ বলছে বাংলাদেশের সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কোনো পরিকল্পনা সংস্থাটির নেই। 6 জানুয়ারি নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক বলেন, জাতিসংঘ নিজে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না যদি না সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে কোনো ম্যান্ডেট থাকে। এটি এখন আর জাতিসংঘের কাজের অংশ নয়। জাতিসংঘ সবশেষ 2024 সালে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে একটি বিশেষজ্ঞ প্যানেল পাঠিয়েছিল। দর্শক, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ গত 1 নভেম্বর জাতিসংঘকে চিঠি দিয়েছিল। ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপির প্রতিনিধি স্টেফান লিলার বরাবর পাঠানো চিঠিতে এই আহ্বান জানানো হয়। দলের পক্ষে চিঠিটি পাঠিয়েছিলেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
দর্শক, শুধু জাতিসংঘ নয়, আরো বহু সংস্থা থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে না বাংলাদেশের নির্বাচন কমিশন। জানা গেছে এরই মধ্যে 26টি দেশ ও 7টি আন্তর্জাতিক সংস্থার মোট 83 জনকে প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন চিঠি পাঠিয়েছেন। এসব ব্যক্তিদের আসা যাওয়ার খরচ সহ 5 দিনের বিশেষ আতিথেয়তা দিতে চেয়ে আমন্ত্রণ জানিয়েছে ইসি। গত 30 ডিসেম্বর পাঠানো চিঠিতে সংশ্লিষ্টদের 15 জানুয়ারির মধ্যে এ বিষয়ক তথ্য নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে বলা হয়েছে। আগ্রহী বিদেশি গণমাধ্যম, সাংবাদিক সহ পর্যবেক্ষকদের 17 জানুয়ারির মধ্যে ইসিতে আবেদনের সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক সংস্থার মধ্যে সার্ক, কমনওয়েলথ, ওআইসি, অ্যানফ্রেল, এওএ, আইআরআই ও এনজিআই রয়েছে। সূত্রগুলো বলছে এখনো পর্যন্ত ইউ ছাড়া অন্য কোনো সংস্থার পক্ষ থেকে প্রাথমিক সম্মতিও পায়নি ইসি। তবে সূত্রগুলো বলছে আসন্ন সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাপস 8 জানুয়ারি ঢাকায় আসছেন। এই সফরের পরও নির্বাচন পর্যন্ত আরো 2 বার বাংলাদেশ সফর করার কথা রয়েছে তার সফরের পরই ইইউ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এমনকি পাকিস্তান, তুরস্ক ছাড়া অন্য দেশগুলোর কাছ থেকে এখনো ইতিবাচক সাড়া মেলেনি। 2008 সালে নবম সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক 593 জন বিদেশি পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেছিলেন। বিদেশিদের কাছ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ার মধ্যে বাংলাদেশের নির্বাচন কমিশন ঘোষণা করেছে তারা বিদেশি পর্যবেক্ষকদের আবাসন ও খাবারের খরচ বহন করবে। পর্যবেক্ষকদের আতিথেয়তায় ইসি বিভিন্ন দেশ থেকে আগত মোট 83 জন বিদেশি পর্যবেক্ষকের আবাসন বা অ্যাকোমোডেশন বা ফুড ও খাবারের যাবতীয় ব্যয়ভার বহন করবে। নির্বাচন কমিশনের দাবি, আন্তর্জাতিক অঙ্গনে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা তুলে ধরতে কমিশনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ আন্তর্জাতিক বিধান বলছে নির্বাচন কমিশন এমনটা করতে পারে না, কারণ এই সিদ্ধান্তটি আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষণের মূল স্তম্ভ এবং 2025 সালের ডিক্লারেশন অফ প্রিন্সিপালস বা ডিওপি এর সরাসরি পরিপন্থী। ফলে নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের পর কমনওয়েলথ, ইইউ, আইআরআই এর মতো নামকরা সংস্থাগুলো বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে এসে বিতর্কে জড়াবে কিনা সে সন্দেহ দেখা দিয়েছে। 2005 সালে জাতিসংঘ গৃহীত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণের মূল নীতিমালার 6 নম্বর অনুচ্ছেদে স্পষ্ট বলা হয়েছে, আন্তর্জাতিক পর্যবেক্ষণ মিশনগুলো সেই দেশের সরকারের কাছ থেকে কোনো অর্থায়ন বা অবকাঠামোগত সহায়তা গ্রহণ করবে না যে দেশের নির্বাচন তারা পর্যবেক্ষণ করছে, কারণ এটি স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করে এবং মিশনের প্রতিবেদনের উপর মানুষের আস্থা কমিয়ে দেয়। স্বাগতিক দেশের পক্ষ থেকে পর্যবেক্ষকদের খরচ বহন করাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্রাইবিং দ্য অবজারভার বা পর্যবেক্ষকদের প্রভাবিত করার চেষ্টা হিসেবে দেখা হয়। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা হলেও তারা সরকারের বাজেটের উপর নির্ভরশীল, ফলে তাদের দেওয়া আতিথেয়তা গ্রহণ করলে পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি নির্বাচন কমিশনের এই ঘোষণাকে অত্যন্ত অদ্ভুত এবং সন্দেহজনক বলে মনে করছে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান মনে করেন, যারা সরকারের টাকা খরচ করে পর্যবেক্ষণ করতে আসবে তারা এক ধরনের ভাড়াটে পর্যবেক্ষক হিসেবে কাজ করতে পারে। এটি নির্বাচন কমিশনকে আন্তর্জাতিকভাবে একটি আজ্ঞাবহ প্রতিষ্ঠান হিসেবে জাহির করার সুযোগ করে দেবে। যখন একজন পর্যবেক্ষক ইসির টাকায় 5 তারকা হোটেলে থাকবেন এবং তাদের সরবরাহকৃত খাবার খাবেন, তখন সেই পর্যবেক্ষকের পক্ষে ইসির ভুল বা জালিয়াতি নিয়ে নিরপেক্ষ প্রতিবেদন দেওয়া নৈতিকভাবে কঠিন হয়ে পড়ে। এটি একটি গাইড ট্যুরের মতো পরিস্থিতি তৈরি করে, যেখানে আয়োজক দেশ কেবল তাদের সুবিধাজনক দৃশ্যগুলোই বিদেশিদের দেখাতে চায়। টিআইবি বলছে এই সিদ্ধান্ত স্পষ্টতই বৈষম্যমূলক, কারণ বিদেশি পর্যবেক্ষকদের জন্য এমন সুবিধা দেওয়া হলে দেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রেও একই ব্যবস্থা প্রযোজ্য হওয়া উচিত। সবশেষ জর্জিয়ায় 2024 সালের নির্বাচনে এ ধরনের ভাড়া করা 23 জন বিদেশি পর্যবেক্ষক অংশ নেওয়ার ঘটনা নিয়ে সমালোচনা হয়। টিআইবি বাংলাদেশের নির্বাচন কমিশনের অফার করা এই সুবিধা না নেওয়ার জন্য বিদেশি পর্যবেক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছে। দর্শক, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক একটি জাতীয় সংসদ নির্বাচনের দাবি বহুদিনের। বিদেশিদের পক্ষ থেকেও বিভিন্ন সময় এ ব্যাপারে বলা হয়েছে।
নানান টালবাহানার পর সরকারের পক্ষ থেকে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু সে নির্বাচন নিয়ে দেশের মধ্যে যেমন আবহ তৈরি হচ্ছে না, তেমনি বিদেশিদের মধ্যেও আগ্রহ দেখা যাচ্ছে না। প্রশ্ন হলো, এমনটা হচ্ছে কেন? 2008 সালে পর্যবেক্ষক পাঠিয়েছিল এমন দুটি দেশের কূটনীতিকরা বলছেন, আগের মতোই বাংলাদেশের এবারে নির্বাচন একটি প্রেডিক্টেবল ড্রামা বা পূর্ব নির্ধারিত নাটকে পরিণত হচ্ছে কিনা তা নিয়ে তাদের আশঙ্কা আছে। ইলেকশন না হয়ে সিলেকশন হলে সেটির জন্য বিদেশি সংস্থাগুলো লক্ষ লক্ষ ডলার খরচ করতে চায় না। ওই দুই কূটনীতিক বলছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হচ্ছে, আওয়ামী লীগের সহযোগী দলগুলো চাপের মধ্যে আছে, ফলে এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না এমন আশঙ্কা থেকেই যাচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এমন নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় না যেখানে প্রধান একটি রাজনৈতিক শক্তিকে আগে ভাগে মাঠ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যেমন কমনওয়েলথের মহাসচিব তার সফরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের পরামর্শ দিয়ে গিয়েছিলেন। জানা গেছে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে কমনওয়েলথ ও এর বেশিরভাগ সদস্য রাষ্ট্র পর্যবেক্ষক পাঠানোর সম্ভাবনা খুবই ক্ষীণ। আবার সরকারের মিত্র দলগুলোর মধ্যে বিভেদ স্পষ্ট হয়ে উঠেছে, ফলে অনেকেই মনে করছেন এই নির্বাচন কেবল একটি বিশেষ পক্ষকে জয়ী করার আয়োজন মাত্র, যেখানে প্রকৃত রাজনৈতিক প্রতিযোগিতা অনুপস্থিত থাকবে। বিদেশিদের আশঙ্কা, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় এই নির্বাচনে সহিংসতার আশঙ্কা ব্যাপক। তফসিল ঘোষণার পর থেকে একের পর এক হত্যাকাণ্ড সেই সংখ্যাকে আরো বাড়িয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতে ভোটাররা নিশ্চিন্তে ভোট দিতে পারবেন কি না সেটি নিয়ে অনিশ্চয়তাও আছে। বড় দেশগুলোর বেশিরভাগ দূতাবাস নির্বাচনী প্রচার শুরু হলে নিজেদের কর্মীদেরকে অতিরিক্ত সতর্কতার সাথে চলাফেরার পরামর্শ দিয়ে রেখেছে। এমন পরিস্থিতিতে পর্যবেক্ষক টিম পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার পক্ষেই বেশিরভাগ দেশ ও দাতা সংস্থা। দর্শক, বিদেশি পর্যবেক্ষকরা কখনো একটি দেশের গণতন্ত্রকে উদ্ধার করতে পারে না, তারা কেবল আয়নার মতো কাজ করে। কিন্তু আবাসন ও খাবারের খরচ দিয়ে কেবল কিছু ভাড়া করা পর্যবেক্ষক পাওয়া সম্ভব, কিন্তু আন্তর্জাতিক মহলের আস্থা অর্জন কি সম্ভব? যদি নির্বাচনের সকল পক্ষের অংশগ্রহণ নিশ্চিত না হয়, তবে এই নির্বাচনটি ইতিহাসে কেবল আরেকটি নিয়ন্ত্রিত আনুষ্ঠানিকতা হিসেবে স্থান পাবে। আওয়ামী লীগ নেতারা কি দেশে আসবেন? দেশে আসা প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই। যে আমি আজকে একটা ভাইরাল বক্তব্য ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক নাজমুল আলমের একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় দেখলাম। সিদ্দিক নাজমুল আলম কি বলছেন আমরা সেটি একটু শুনি, তারপরে আলাপটা শুরু করি প্লিজ। আমার শরীর এখন কাঁপছে। আমি দীর্ঘ 10 বছর পর মাননীয় নেত্রীর সামনে কথা বলার সুযোগ পেয়েছি। ছাত্রলীগের কিভাবে সৃষ্টি, ছাত্রলীগের অতীত, এগুলো সবাই সবকিছু জানে। মাননীয় নেত্রী, আমরা এখন এমন একটি সময় অতিক্রম করতেছি যে সময়টি 1971-এর মহান মুক্তিযুদ্ধের চাইতেও বেশি কঠোর হয়ে গেছে। মাননীয় নেত্রী, বাংলাদেশের জনগণ ইমোশনাল ব্ল্যাকমেইলিং এর শিকার হয়ে হয়তোবা অনেক মানুষ সেদিন রাস্তায় নেমেছিল। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ হারে হারে উপলব্ধি করতে শুরু করেছে যে এইটা কি ষড়যন্ত্র ছিল, জঙ্গি গোষ্ঠীর কি প্ল্যান ছিল। নেত্রী মানুষ আন্দোলন করার জন্য মুখিয়ে আছে, শুধু চাচ্ছে নেতৃত্ব। আমাদেরকে এত কথা বলে কোনো কাজ হবে না, আমাদের দেশে যেতে হবে। নেত্রী, আপনি যেখানে আছেন সেখানেই থাকবেন। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছিলাম আমি দেশে সবার আগে যেতে চাই। মাননীয় নেত্রী, ছাত্রলীগের শুধু সাবেক প্রেসিডেন্ট সেক্রেটারি না, যারা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ রয়েছেন, এমপি মন্ত্রী ছিলেন, তাদের সবাইকে নেত্রী দেশে যেতে বলুন। আমরা দেশে না গেলে কোনোদিনও আন্দোলন চাঙ্গা হবে না, রাজপথে মানুষ নামবে না। মানুষ রাজপথে নামার জন্য উন্মুখ হয়ে আছে। সিদ্দিক নাজমুল আলম বলছেন আমার শরীর এখন কাঁপছে, আমাদের এত কথা বলে কাজ হবে না, আমাদের দেশে যেতে হবে। নেত্রী, আপনি যেখানে আছেন সেখানেই থাকবেন, সবার আগে দেশে আমি যেতে চাই। কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, এমপি মন্ত্রী সবাইকে দেশে যেতে বলুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন সিদ্দিক নাজমুল আলম, যে দেশে যেতে হবে। আজকে বাংলাদেশ রাজনীতিহীনতার মধ্যে অবস্থান করছে। এই মুহূর্তে যে রাজনৈতিক দলগুলো, এই রাজনৈতিক দলগুলো তো ক্রিয়াশীল আছে, তাই না?
ক্রিয়াশীল থাকার পরেও দেশ কি স্বাভাবিক চলছে? এই যে 12 ফেব্রুয়ারি একটা সাজানো নির্বাচনের আয়োজন চলছে, নীরব আয়োজন, এবং নির্বাচনটা শেষ পর্যন্ত হয়ে যাবে এবং কাকে ক্ষমতায় বসানো হবে সেটিও রাষ্ট্রপক্ষের আচার আচরণ দেখে পরিষ্কার। এই যে ক্ষমতায় বসানো হলো কিংবা নির্বাচনটা হয়ে গেল, তাহলে কি সবকিছুর সমস্যার সমাধান হয়ে গেল? আজকে যে সংকট, আজকে মানুষের নিরাপত্তা নেই, জানমালের নিরাপত্তা নেই, আজকে দেশের অর্থনীতি ভঙ্গুর, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানে সোজা কথা রাষ্ট্র ব্যবস্থা বলতে যে জিনিসটি সেটি কিন্তু ভেঙে পড়েছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনে, পাতানো একটা নির্বাচনে, সাজানো একটা নির্বাচনে একজনের হাতে ক্ষমতা হস্তান্তর করলাম, তাহলে সব চেঞ্জ হয়ে যাবে? আমি যাদের হাতে ক্ষমতা হস্তান্তর করব তারাই তো দেশ চালাচ্ছে। প্রশাসনের বিভিন্ন পর্যায়ে, সমাজের বিভিন্ন স্তরে বিএনপির লোকজন, জামাতের লোকজন চালাচ্ছে। 12 ফেব্রুয়ারির পরে কি হবে? জাস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, তার এই পদটায় চেঞ্জ আসবে, তারেক রহমান আসবেন বা অন্য কেউ আসবেন, আর মন্ত্রী পরিষদে চেঞ্জ আসবে, উপদেষ্টা পরিষদে আছে যারা, তারা চেঞ্জ আসবে। সরকারটার নাম অন্তর্বর্তী সরকার, সেটা একটা রাজনৈতিক সরকারের রূপ লাভ করবে। করলে কি হঠাৎ করে রাতারাতি চেঞ্জ হয়ে যাবে সব কিছু? প্রশ্নই আসে না। এই নির্বাচনটাই তো একটা অবৈধ নির্বাচন। অবৈধ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আরও অবৈধ পথে হাঁটবে, এটাই সত্য কথা। কারণ এই সরকারের কি আসলে নির্বাচন করার কি আইনগত কোনো অধিকার আছে? আমার সংবিধান কি বলে? সংবিধান বলে নির্বাচিত সরকার নির্বাচন করবে। সংবিধান বলে, বা সংবিধান সর্বশেষ কোর্টের রায়ও তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসছে। তত্ত্বাবধায়ক সরকারটিকে আর্টিফিশিয়ালি ফিরিয়ে আনা হয়েছে, পরবর্তী নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার কার্যকর হবে। তাহলে এই সরকারটা কি? এই সরকারটা আসলে কিছু না। এই সরকারটা যে নির্বাচনটা করে দেবে সেটা একটা অবৈধ নির্বাচন, এবং অবৈধ নির্বাচনে অবৈধ শাসনতন্ত্র কায়েম হবে বাংলাদেশে, সেদিকে এগোচ্ছে। এখন দেশের অবস্থাটা এরকম। আওয়ামী লীগ নেতারা, বিশেষ করে শীর্ষ নেতৃত্ব যারা, তারা দেশের বাইরে, জীবন বাঁচানোর খাতিরে তারা দেশের বাইরে। তারা বলছেন জীবন বাঁচানো, হ্যাঁ, অনেকের জীবন সংকটাপন্ন হতো, জীবন বিপন্ন হতো, অনেকে হয়তো এখন জেলে থাকতেন, জেলে না থেকে বিদেশে চলে গেছেন। কিন্তু এইভাবে কি সারা জীবন বিদেশে থাকবেন? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে থাকবেন, ঠিক আছে, তার নিরাপত্তা এখানে সংকট হতে পারে, এবং তার রায় পর্যন্ত হয়েছে। এই যে একটা অস্থায়ী সরকারের আমলে তার মৃত্যুদণ্ডের রায় পর্যন্ত হয়েছে, তার আসাটা দেশে কঠিন ব্যাপার। কিন্তু দেশে না আসলে কি বাংলাদেশের উত্তরণ ঘটবে? এই যে রাজনীতি, এক প্রকার এখন রাজনীতি নেই তো, রাজনীতি কি এটা বোঝাই যাচ্ছে যে এটা আসলে বাংলাদেশে কি রাজনীতি নাকি কি, এটা আসলে কিছু বুঝতে পারছেন।